This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু শিক্ষার দিকে নজর রাখি। বড়ই দুরবস্থা সেখানে, জানেন তো। চেয়ার, টেবিল, পাকাপোক্ত ক্লাসরুম, খোলা মাঠ সবই আছে, শুধু নেই শিক্ষক। আর তাতেই হুগলির গোঘাটের একটা উচ্চ প্রাথমিক স্কুল একেবারে লাটে উঠেছে। চালু হওয়ার পর এক দশক যেতে না যেতেই স্কুলে তালা ঝুলেছে। নিয়োগ দুর্নীতির এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার কি ভয়ঙ্কর অবস্থা, তার জলজ্যান্ত প্রমাণ আরও একটা। দেওয়ালে লেখাটা এখনো জল জল করছে, সর্বশিক্ষা মিশন, কিন্তু শিক্ষার নামগন্ধ নেই। যেখানে কচিকাচাদের হুল্লোড় হওয়ার কথা, সেই বারান্দায় এখন শাড়ি কম্বল শুকোয়। এটাই বাস্তব। 12 বছরে একটি স্কুলের অপমৃত্যু। হুগলির গোঘাটের পাণ্ডুগ্রামের উচ্চ প্রাথমিক বিদ্যালয়টি তৈরি হয়েছিল 2012 সালে। তৃণমূল ক্ষমতায় আসার পরপরই গ্রামবাসীদের চাহিদা মতো স্কুলটি তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু 12 বছরও স্কুলটা চলল না। অফিস থেকে ক্লাসরুম সর্বত্রই তালা ঝুলছে। তৃণমূল জমানায় শুরু, সেই জমানাতেই শেষ। এইখানে আমার পঞ্চম শ্রেণীর ক্লাস, পঞ্চম শ্রেণীর ক্লাস তালা ঝুলছে। পাশেই সপ্তম এবং অষ্টম শ্রেণীর ক্লাস তালা ঝুলছে। শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগ হয়নি, তাই এই সরকারি স্কুলও বন্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল 3-4 মাস হয়ে গেছে বন্ধ। ছাত্রছাত্রীরা যারা ছিল তারা কোথায় গেল? তারা শ্যামবাজার গেছে। সরকারি শিক্ষক কি আছে? না। শুরুর দিকে বেশ ভালোই ছাত্র ছিল এই স্কুলে। পাশের কয়েকটা গ্রামের ছেলেমেয়েরা পড়তে আসতো। 2জন শিক্ষকও ছিলেন। গ্রামের ক্লাবের কয়েকজন ছেলে বিনা পয়সায় ছাত্রদের পড়াতেন। 2015 থেকে 2024 পুরো সময়টাই আমি বিনা পয়সায় সাহায্য করে চলেছি, যে স্কুলটা যাতে গ্রামের স্কুল যাতে থাকে, স্কুলটা কোনোভাবে যাতে উঠে না যায়, তার জন্যই। কিন্তু এখন তো দেখলাম যে আরো খারাপ অবস্থা, যে কোনো টিচারই নেই। 2 বছরের ব্যবধানে 2জন শিক্ষকই অবসর নিয়েছেন। তারপর থেকে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। স্থানীয় ক্লাবের শিক্ষিত যুবকদেরও প্রয়োজন পড়ে না। এই স্কুলটা তো প্রায় বন্ধ হয়ে গেল মাস্টারের অভাবে, কারণ এখানে মাস্টারই পাওয়া যাচ্ছে না। একজন মাত্র মাস্টারমশাই ছিলেন, তিনিও রিটায়ার করে গেছেন, রিটায়ার করার পর বন্ধ হয়ে গেছে। শিক্ষক নিয়োগের ব্যাপারে একটা মনে হচ্ছে হাইকোর্টে রিটেন কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে কেস চলছে। ওই সমস্যার সমাধান হলেই মনে হচ্ছে আবার স্কুলে টিচার নিয়োগ হবে। নতুন শিক্ষাবর্ষের আগেই তাই পড়ুয়াদের টিসি দিয়ে দেওয়া হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য স্কুলে। তবুও স্থানীয়দের আশা, শিক্ষক নিয়োগ হলে নিশ্চয়ই আবারও স্কুল খুলবে। দেখছি যে টিচার নেই, তারপরে তোমার দেখভাল করার কেউ নেই। ওই জন্য বলছি যে পঞ্চায়েতের প্রধানকে বলছি যে যেমন টিচার দেখে দেয় ভালোভাবে, যেমন স্কুলটা চলুক, ছেলেগুলো মানুষ সব। মাস্টার তো দেয়নি, মাস্টার না দিলে কি করে ছেলেরা ছাত্ররা কি করে পড়বে? যদি স্কুলটি করা যায়, স্থানীয় পঞ্চায়েত থেকে এখানে কিন্তু কাজ করছে, সোপ চেম্বার করা হচ্ছে, এবং এই অবস্থা ভগ্ন স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানের কেন এই দুরবস্থা? কেন অন্ধকারে পড়ুয়াদের ভবিষ্যৎ? কেন শিক্ষক নিয়োগ হয়নি? বাধা কোথায়? প্রশ্ন তো অনেক, কিন্তু উত্তর দেবে কে? গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। সত্যিই করুণ ছবি। এদিকে কেন্দ্রের রিপোর্টে আবার হতশ্রী শিক্ষার ছবি ধরা পড়ছে বাংলায়। নবম দশমে 1 লাফে ড্রপ আউট বেড়ে 12% বেশি। মাধ্যমিকের আগেই পড়াশোনা ছাড়ছে 12% পড়ুয়া। রাজ্যে 6000-এর বেশি স্কুল চলছে মাত্র 1জন শিক্ষকের ভরসায়। বন্ধ হওয়ার মুখে প্রায় 3500 স্কুল। পড়ুয়া শূন্য স্কুলে চাকরি করছেন 17000 শিক্ষক, উল্লেখ কেন্দ্রের রিপোর্টে। অথচ বছরের পর বছর রাস্তায় বসে চাকরি প্রার্থীরা। যখন তারা মিথ্যা পুলিশের রিপোর্ট, ক্রাইম রিপোর্ট যখন NCRB-তে পাঠান, আর তারপর ফার্স্ট প্রাইজটা পান, সেফেস্ট সিটি, সেফেস্ট স্টেট, তখন সেটা ঠিক হয়। শুধু যে শিক্ষাকে নষ্ট করে দেওয়া হয়েছে না, এই যে কালচারটা, সম্পূর্ণভাবে শিক্ষিত কালচার, সংস্কৃতি, সেটাকে নষ্ট করে দিয়েছে এই তৃণমূল পার্টি, যার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সমীক্ষায় আমাকে দেখতে হবে। ওদের সমীক্ষা সবসময় নির্ভুল, আমি একদম হলফ করে বলতে পারি না কেন এটা হচ্ছে ড্রপ আউট। তবে এটা ঠিক যে ক্লাস 10 অবধি
আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস 10 অবধি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করা হোক। অনেক সময় এরকম হয় যে 8 অবধি তারা খাবার পায়, 9-10 আবার খাবার পায় না। সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে। ভালো খবর দিয়ে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াইয়ে সারা দেশকে পথ দেখাতে চলেছে বাংলার গবেষণা সংস্থা। দেশের প্রথম জীবাণু সংক্রমণ গবেষণা সংস্থার হাব তৈরি হচ্ছে বাংলায়। সেই লক্ষ্যে আইসিএমআর নাইসেটের নাম বদলে হয়ে গেল আইসিএমআর NIRB। ক্রিটিক্যাল গোত্রের ব্যাকটেরিয়া এখন সুপার বাগ। 2001 সালে আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকেও দমন নেই এই ধরনের সুপার বাগদের। আইসিএমআর এর সমীক্ষাতেও সুপারবাগদের ভয়াবহতার ছবি ধরা পড়েছে। দেশের 21 হাসপাতালে সুপারবাগদের উপস্থিতি টের পেয়েছেই আর তারপরেই নাইসেটকে ব্যাকটেরিয়া দমনের গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনা নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই 21টি হাসপাতালের মধ্যে রয়েছে এ রাজ্যের SSKM, টাটা মেডিকেল সেন্টার। সারা দেশ থেকে পাঠানো নমুনা পরীক্ষা করে সুপারবাগ ব্যাকটেরিয়ার মোকাবিলায় অস্ত্র তৈরি করবে NIRB অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস। নতুন অ্যান্টিবায়োটিকের পাশাপাশি বিকল্প চিকিৎসার সন্ধান দেবে গবেষণা সংস্থা। ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে সমাধানের পথ বার করবে বাংলার এই গবেষণা প্রতিষ্ঠান। NIRB তৈরি হবে বায়োসেফটি লেভেল 3 পরিকাঠামো। এক কথায় NIRB হবে দেশের অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্স হাব। ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি মেজর প্রবলেম হিসাবে এসে থাকে, AMR যদি মেজর প্রবলেম হিসেবে এসে থাকে, তাহলে কেন তার জন্য একটা নতুন ইনস্টিটিউট হবে না বা হওয়ার দরকার কতটা? তাতে মোটামুটি মানে ইউনানিমাস ডিসিশন হয় যে এটা ইট ইজ হাই টাইম ইফ নট লেট যে আমরা একটা এই অসুখে ডেডিকেটেড রিসার্চের জন্য একটা ইনস্টিটিউট বানাই। NIRB সারা দেশের মধ্যে একমাত্র ইনস্টিটিউট যেটা ডেডিকেটেডলি ব্যাকটেরিয়াল ইনফেকশন নিয়ে কাজ করবে আর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট হাব মানে NIRB অ্যান্টিমাইক্রোবিয়াল দেশের অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের হাব হবে। সারা দেশ থেকে এই ধরনের ব্যাকটেরিয়া আমাদের এখানে আসবে, তাদের আমরা সিকোয়েন্স করব, তাদের মধ্যে কী ধরনের রেজিস্ট্যান্স প্যাটার্ন আছে সেটাই করব, তাদের আমরা স্টোর করব যাতে ভবিষ্যতে সেটা নিয়ে যে কেউ চাইলে রিসার্চ করতে পারে। যে কোনো কান্ট্রিতে অ্যাক্সেস গ্রুপ অফ অ্যান্টিবায়োটিকের ইউটিলাইজেশন 60% অবধি হতে পারে এবং বাকিগুলো কিন্তু খুব কম ইউজ হওয়া উচিত, মানে ওয়াচ গ্রুপ এবং রিজার্ভ গ্রুপ খুব কম ইউজ হওয়া উচিত। কিন্তু ইন্ডিয়ার ডেটা বলছে 50% ইউজ হচ্ছে ওয়াচ গ্রুপ। তো এইগুলো কেন হচ্ছে? তো এইগুলো আমাদের দেখা দরকার, পর্যালোচনা করা দরকার, কোথায় মানে আমরা শুধু ইনফেকশনকে ট্রিট করব নাকি ইনফেকশনকে প্রিভেন্ট করব, ইনফেকশন কন্ট্রোল করব, সেই দিকে জোর দিতে হবে। সেই জায়গাগুলো এখন ভাবনা চিন্তা করতেই হবে। যত দিন যাচ্ছে ততই উদ্বেগ বাড়াচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। করা অ্যান্টিবায়োটিকের প্রয়োগেও কাবু করা যাচ্ছে না ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ, আর তাই পাল্লা দিয়ে বাড়ছে শিশু এবং প্রবীণদের মধ্যে মৃত্যুর হার। এই জায়গা থেকে দাঁড়িয়েই এ রাজ্যে দেশের প্রথম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হাব তৈরি হতে চলেছে বেলেঘাটায়। যা ছিল নাইসেট তাই এখন হয়ে যাবে NIRB, ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস। এই হাবে কি কাজ হবে, যেটা গবেষকেরা জানাচ্ছেন, এই হাবে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্সের মোকাবিলায় বিকল্প চিকিৎসা পদ্ধতি কী হবে, কোন ধরনের অ্যান্টিবায়োটিকের ব্যবহারে সুপারবাগদের আয়ত্তে আনা যাবে, তার উপায় বাতলাবে এই গবেষণা সংস্থা NIRB। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। বুধবার থেকে আবার ফিরবে ঠান্ডা। সপ্তাহের শেষ কদিন জেলায় জমিয়ে ঠান্ডা। কলকাতার পারদ নামবে 13 ডিগ্রি সেলসিয়াসে। কাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। বুধবার থেকে 2 থেকে 4 ডিগ্রি নামবে পারদ। 10 থেকে 12 জানুয়ারি নাগাদ নতুন ঝঞ্ঝার পূর্বাভাস। এদিকে আবার শহরের বাতাসে বাড়ল 20। রাত থেকে ঘন কুয়াশার সঙ্গে ধোঁয়াশার দাপট, সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ লাফিয়ে বাড়ল বাতাসে। সহন ক্ষমতার চেয়ে অনেকটাই খারাপ বাতাসের মান। প্রাতঃভ্রমণে বেরিয়ে জুটছে দূষিত বাতাস। হাওয়ার গতি কমে যাওয়ায় দূষণের এতটা বৃদ্ধি। ধুলো মারতে পর্ষদ কি করছে, উঠছে সেই প্রশ্ন। একদিকে যখন ঠান্ডা বাড়বে, আবারও তাপমাত্রা কমবে, এই সুখবর রয়েছে। একই সঙ্গে শহরের বাতাসেও কিন্তু 20 বাড়ার একটা খবরও রয়েছে। রাত থেকে ঘন কুয়াশার সঙ্গে ধোঁয়াশার দাপট বাড়ছে, সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ লাফিয়ে বেড়েছে বাতাসে।
সহন ক্ষমতার চেয়ে অনেকটাই খারাপ কিন্তু এই মুহূর্তে বাতাসের মান, এমনটাই রিপোর্ট। প্রাতঃভ্রমণে বেরিয়ে দূষিত বাতাসে জুটছে এই মুহূর্তে। হাওড়ার গতি কমে যাওয়ায় দূষণের এতটা বৃদ্ধি। ধুলো মারতে পর্ষদ কি করছে সেই প্রশ্ন এই মুহূর্তে অনেকেই তুলতে শুরু করেছেন।